নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। এই কয়েকদিনের মধ্যে একটা বৈপ্লবিক ঘটনা হয়ে গেছে, একটা অসাধারণ ঘটনা হয়ে গেছে, যে ঘটনার পর বিজেপির এ রাজ্যে ক্ষমতায় আসা থেকে আর কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না। একেবারে আন্ডার কারেন্ট, তলায় তলায় বেশ কয়েক বছর ধরে একটা কাজ হচ্ছিল, যেটা তৃণমূল কংগ্রেস কার্যত ধরতেই পারেনি, এবং ধরতে পারেনি বলেই 2014 থেকে 16-র মধ্যে যে ঘটনাগুলো হয়েছিল, যার ফলাফল বিজেপি 2019-এ পেয়েছিল, ঠিক সেরকমভাবেই এবার 2026-এর নির্বাচনে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ঘরে সুফল তুলতে চলেছে। একটা আন্ডার কারেন্ট, তলায় তলায় কাজ করা হচ্ছিল এবং একেবারে সুপরিকল্পিত। আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো। একটা সাধারণ সভা আপনাদের মনে হতে পারে, রবিবার, যে রবিবারটা গেল, আজকে সোমবার এই ভিডিওটা তৈরি করছি। রবিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একেবারে হিন্দু সংগঠনের নামে সভা হয়েছে, এবং এই সভাগুলোতে যে পরিমাণে লোক হয়েছে, হিন্দু ভোটের যে কনসলিডেশন হয়েছে, সেটা একেবারে প্রমাণ পাওয়া যাচ্ছে। কোথায় কোথায় হয়েছে? অনেক জায়গায় হয়েছে। আমি সব জায়গার খবর আমার কাছে এই মুহূর্তে নেই, আসা বাকি আছে, ডেটা আসা বাকি আছে। কিন্তু সবচেয়ে বড় যে জনসভাটা হয়েছিল, যেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন, যদিও বিজেপির এই সভাটা ছিল না, শুভেন্দু অধিকারী একেবারে নিমন্ত্রিত অতিথি মাত্র ছিলেন। দক্ষিণ সাঁকড়াইলে এই শ্যামা সংঘ যে ক্লাবের যে মাঠটা, এক বিশাল মাঠ, প্রায় 7-8 হাজার লোক হবে, কেউ কেউ বলছেন 10 থেকে 12 হাজার লোক। পুলিশের রেকর্ড বলছে, পুলিশ অন্তত কমিয়ে বলেছে, তাতেও পুলিশ বলেছে 5-6 হাজার লোক তো হবেই, যদি ওটা কমিয়ে বলা রেকর্ড। এবং গোটা সাঁকড়াইল জুড়ে মাইক লাগানো হয়েছিল। সিংহবাহিনী সংগঠন, দেবদত্ত মাঝি যার সভাপতি, এই সিংহবাহিনীর নেতৃত্বে হাওড়ার সাঁকড়াইলে যে সভা হয়েছে, কাতারে কাতারে লোক, কানায় কানায় মাঠ পরিপূর্ণ। 3:30-র সময় অনুষ্ঠান শুরু হয়েছে, একেবারে 8:30 অবধি চলেছে। আরেকটি প্রোগ্রাম হয়েছে, মানব গুহ, ইউটিউবার, সাংবাদিক, তিনি মেমারিতে সহস্র কণ্ঠে গীতা পাঠ করেছিলেন বাসস্ট্যান্ডের মাঠে, সেখানেও প্রচুর লোক হয়েছে। ইভিএম নিউজ, স্বপন দাস, আপনারা অনেকেই তাকে চেনেন। স্বপন দাস কালকে একটি এরকমই তিনি গীতা বিতরণ করেন সকলকে, ধর্মের অনেক কাজের সঙ্গে যুক্ত আছেন। ইউটিউবার, সাংবাদিক স্বপন দাস, তিনিও ন্যাশনাল লাইব্রেরিতে প্রোগ্রাম করেছিলেন। কানায় কানায় পরিপূর্ণ লোক, জায়গা দেওয়ার উপক্রম নেই, মানে এত লোক হয়েছে সমস্ত সবাই। কিন্তু এই যে সভাটা হলো, সেখানে শুভেন্দু অধিকারী পর্যন্ত এত লোক দেখে আপ্লুত হয়ে পড়েছেন। প্রশ্নটা হচ্ছে, কেন এই সভা সমিতিতে লোক হচ্ছে? কারণ হচ্ছে, আপনারা জানেন যে যেভাবে হিন্দু জাগরণের কাজ হয়েছে বিগত 18 বছর ধরে, দেবদত্ত মাঝি সিংহবাহিনী সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি পূর্বসূরি হিসেবে আমরা তপনদার নাম মনে করতে পারি, তপন ঘোষ। তপনদার সংগঠন থেকে অনেক নেতা উঠে এসেছেন, দেবদত্ত মাঝি তার অন্যতম। তিনিও ভালোভাবে এই কাজটা 18 বছর ধরে করে আসছেন। বিভিন্ন জায়গায় জায়গায় একেবারে নিপুণভাবে কাজ করছেন। কোনো জায়গায় লাভ জিহাদের ঘটনা ঘটছে, হিন্দু মেয়েদেরকে উদ্ধার করার কাজ তিনি করছেন। তার প্রচুর ফ্যান ফলোয়ার, প্রচুর লোকজন। আমি আগে ভাবিনি এত আমি দীর্ঘদিন ধরে তো তাকে চিনি না, বেশ কয়েক মাস ধরে তার সঙ্গে আলাপ হয়েছে, পরিচয় হয়েছে, কথা হচ্ছে। তার কর্মকাণ্ড দেখে আপ্লুত হয়ে পড়ছে যে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা না ধরে, যদিও তিনি বিজেপির সদস্য, তথাপি তার যে সংগঠন, সেখানে তিনি বিজেপির কোনো হেল্প নেন না, পুরোপুরি হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে কাজ করেন। এবং এরকম অগণিত সংগঠন রয়েছে পশ্চিমবঙ্গে। আমি কেষ্টপুরের একজন, আমি তার নাম বলছি না, তিনি আছেন, তিনিও তপনদার সংগঠন থেকে বেরিয়েছেন, তিনিও তার মতো করে কাজকর্ম করে যাচ্ছেন। এরকম হাজার হাজার সংগঠন হিন্দু হিতে কাজ করে যাচ্ছে, হাজার হাজার ব্যক্তি কাজ করে যাচ্ছে, একেবারে সুপরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে, একেবারে প্ল্যান্ড ওয়েতে, যার সফল এবার বিজেপি পাবে। এর সুফল পেতেই হবে। এবং আপনাদেরকে বলে রাখি, মুসলিম ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে যাচ্ছে। আপনারা ভাবতে পারেন একটা গালগল্প দিচ্ছি ইউটিউবে ভিউয়ের জন্য, না, একেবারে ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাবো। আপনারা সকলেই জানেন যে 75টা বিধানসভা কেন্দ্র আছে, যেখানে কার্যত মুসলিমরা মোটামুটি ঠিক করে দেয় যে কে সেখানে বিধায়ক হতে পারে। এই 75 মধ্যে হচ্ছে আবার 60 থেকে 65টা বিধানসভায় আছে যেখানে তারা প্রত্যক্ষভাবে জেতাতে সক্ষম।
বাদবাকি 10টা বিধানসভা আছে যেখানে 20-25% তাদের রয়েছে, তাদের জনসংখ্যা রয়েছে, ভোটার সংখ্যা রয়েছে। 65টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 40টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে তারা ভয়ঙ্করভাবে মেজরিটি, অর্থাৎ তাদের ভোট যেদিকে যাবে সেই দলটাই জিতবে। অর্থাৎ 40টা বিধানসভা কেন্দ্রের ভোট তারা নির্ণয় করতে পারে সরাসরিভাবে। তার মধ্যে এই 40টা যে বিধানসভা কেন্দ্রগুলোতে যেখানে তারা একেবারে সংখ্যাগুরু রয়েছে মুসলিম সমাজ, যেখানে মুসলিম সমাজের কোনো ভয় নেই যে এখানে বিজেপি ক্ষমতায় আসতে পারে, সেখানেই আসল খেলাটা। সেই সমস্ত জায়গাগুলোতেই তৃণমূল কংগ্রেসের ভয়ানক ধস নেমেছে, সেই সমস্ত জায়গাগুলোতেই আইএসএফ টার্গেট করছে একেবারে সুপরিকল্পিতভাবে, চিন্তিতভাবে। আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে একটা বিধানসভা কেন্দ্রের উদাহরণ দিই, ভাঙড় বিধানসভা, বহু চর্চিত। এখানে আপনারা দেখতে পাবেন যে শওকত মোল্লার বিরুদ্ধে পীরজাদাদের পরিবারের সকলে কার্যত জিহাদ ঘোষণা করেছে। শওকত মোল্লা হিন্দুদের অনুষ্ঠানে যেহেতু তিনি বিধায়ক যান, সেটা নিয়ে তাকে তির্যক মন্তব্য করা হচ্ছে, বলা হচ্ছে যে তিনি নাকি কাফের হয়ে গেছেন। এটা ফুরফুরা শরীফের কয়েকজন পীরজাদারা বলে বেড়াচ্ছেন। সরাসরি আব্বাস সিদ্দিকী, এই ভদ্রলোক যার নাম শওকত মোল্লা, সরাসরি আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে ফোন করে জিজ্ঞাসাবাদ করছেন যে তুমি অমুককে বেঁধে রেখেছো, তুমি অমুককে পুলিশের হাতে তুলে দিয়েছো কেন? এই সাহসটা কখন আসে? যখন কারো জনসমর্থন থাকে। অর্থাৎ ভাঙড়ে শওকত মোল্লার মাটি সরে যাচ্ছে, এমনিতেই ভাঙড়ে তার কোনো সেরকমভাবে গ্রিপ নেই, সেখানে আইএসএফের একটা ব্যাপক সাপোর্ট রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতারাও শওকত মোল্লার এই কাজকর্মে খুশি নন। বাইরে থেকে এসে তিনি যেভাবে মাথা গলাচ্ছেন খুশি নন, সেই সমস্ত ব্যাপার তো আছেই। এবং ভাঙড়ের পাশাপাশি আপনাদেরকে বলি, এখানে আমডাঙ্গাতেও ব্যাপক শক্তি বৃদ্ধি করেছে, বসিরহাটে ব্যাপক শক্তি বৃদ্ধি করেছে। ঠিক সেই সমস্তভাবে আবার মুর্শিদাবাদ, মালদাতেও আইএসএফ কিন্তু তাদের শক্তি বৃদ্ধি করছে, হাওড়াতে শক্তি বৃদ্ধি করছে। এবং মালদা, মুর্শিদাবাদে আপনাদেরকে বলে রাখি, AIMIM আসাদুদ্দিন ওয়াইসির যে দল, তারাও সেখানে পাখির চোখ করছে। শুধুমাত্র তাই নয়, কলকাতার খিদিরপুর অঞ্চলে, পোর্ট অঞ্চলে, যেখানে মুসলিমরা বসবাস করেন, রাজাবাজার অঞ্চলে, সেখানেও কিন্তু AIMIM এই জায়গাগুলোকে পাখির চোখ করছে, পার্ক সার্কাসকে পাখির চোখ করছে। এখানে কিন্তু তারা ক্ষমতা বৃদ্ধি করছে। আগামী দিনে কেউ বলতে পারে না এখানে তারা নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারবে। ফলে এই সমস্ত অঞ্চলে লড়াইটা হবে মুসলিমদের যে দল AIMIM, ISF বনাম তৃণমূল। সেখানে বিজেপি হিন্দুদের ভোটের উপর লড়াই করলেও তাদের ওখানে জেতার সম্ভাবনা কম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জিততে পারবে না এ কথা আমি বলতে পারছি না। হিন্দু ভোটের যদি 100%, অন্তত 90% বা 85% যদি কনসলিডেট হয়, তাহলে সেখানেও খেলা ঘুরে যাবে। মুসলিমদের ভোট ভাগাভাগির মাঝে বিজেপির বেরিয়ে যাওয়ার সম্ভাবনা এই সমস্ত 40টা বিধানসভা কেন্দ্রে প্রবল। বিজেপি মনে করছে আসতে পারবো না, কিন্তু কাজ করলে সম্ভব। মালদা, মুথাবাড়ির ঘটনা, পেহেলগামের ঘটনা, এই সমস্ত জায়গায় এটা নিয়ে যদি প্রচার করা যায় তাহলে কিন্তু খেলা ঘুরে যেতে পারে। এবার 40 থেকে 75 যদি আমরা মাইনাস করি, তাহলে যে কটা বিধানসভা থাকছে, 25টার মতো বিধানসভা, এই 25টা বিধানসভাতে বিজেপি ওই একই প্যাটার্নে যদি লড়াই করে এবং সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনগুলি, সাধু সন্তরা যদি সেখানে পেছন থেকে সাপোর্ট দেয়, RSS যদি সাপোর্ট দেয়, তাহলে এখানে কিন্তু খেলা ঘুরে যেতে পারে। এখানেও আপনারা জানেন সেই ISF তৃণমূলের লড়াইয়ের মাঝে বিজেপির বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং যে সমস্ত জায়গায় হিন্দুদের জনসংখ্যা মোটামুটি 40%-এর উপরে, 50, 55, 60%, সেই সমস্ত জায়গায় যেখানে হিন্দু বনাম মুসলিম একটা সরাসরি সামাজিক বিভাজন আছে। এই বিভাজন ভালো না মন্দ, থাকা উচিত কি উচিত না, সেই বিতর্কে আমরা যাচ্ছি না, কিন্তু সমাজের বাস্তবতা যে এই বিভাজন আছে এবং যেখানে এই বিভাজন আছে সেখানে কিন্তু বিজেপি ভালো ফলাফল করতে পারে। অর্থাৎ মুসলিম ভোট একদিকে সরে যাচ্ছে, অন্যদিকে হিন্দুত্ববাদী ভোটের, হিন্দু ভোটের কনসলিডেশন হচ্ছে। হিন্দু ভোটের কনসলিডেশন কোথায় হচ্ছে আপনাদেরকে বলি, এই যে হাওড়ার সাঁকরাইল, আমি কেন বারংবার এই কথাটা বলছি, হাওড়ার সাঁকরাইল সেই অঞ্চল যেখানে রামনবমী শোভাযাত্রায় পাথর ছোড়া হয়েছিল, NIA এর তদন্ত হয়েছিল, একটা মুসলিম বহুল এলাকা যেখানে হিন্দুদের নানান রকম প্রতিকূলতার মধ্যে থাকতে হয়।
আজকে সেই প্রতিকূলতা চর্চা করার বিষয় নয়, কিন্তু সবাই জানেন যে কী ধরনের প্রতিকূলতা এই সমস্ত জায়গায় হিন্দুদের আছে। বিভিন্ন অনুষ্ঠান করা থেকে শুরু করে ধর্মীয় স্বাধীনতা থেকে শুরু করে নানান রকম সমস্যা আছে, অর্থনৈতিক বিষয় আশয় তো আছেই। তো যেই সমস্ত জায়গায় হিন্দুরা চাপে আছেন কার্যত, সেই সমস্ত জায়গায় বিজেপির ভালো ফল এবার হতে বাধ্য। এবং সেই সমস্ত জায়গাতেই এই সংগঠনগুলি যেভাবে আরএসএস তাদেরকে ব্যাকআপ দিচ্ছে, যেভাবে সিংহ বাহিনীর মতো সংগঠন, যেভাবে তপন ঘোষের উত্তরসূরিরা কাজ করছেন, যেভাবে এ রাজ্যে আরএসএস কাজ করছে এবং শুরু করে দিয়েছে একেবারে প্ল্যান মাফিকভাবে, তারই সুফল হচ্ছে এই যে দেখছেন না, হিন্দুদের সভা সমিতিতে হিন্দু সংগঠনগুলি একেবারে অরাজনৈতিক ব্যানারে সভা সমিতিতে লোক হচ্ছে। এবং বিশ্বাস করবেন না, এই সমস্ত অনুষ্ঠানে এখন বিজেপির নেতারা কার্যত নিজেরাই নিমন্ত্রণ নিয়ে যাচ্ছেন। আমি কোনো একটি নির্দিষ্ট অনুষ্ঠানের কথা বলছি না, কার্যত সকল অনুষ্ঠানের কথা বলছি। বিজেপির অনেক নেতা, আমি খুব বড় মাপের কথা বলছি না, বিজেপির যারা জেলা স্তরের নেতা, কিছু রাজ্য স্তরের নেতা, তারাও খোঁজ রাখছেন যে কোথায় একেবারে অরাজনৈতিক হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে, হিন্দুত্ববাদী সংগঠনের অনুষ্ঠান হচ্ছে, তারা সেখানে আগ্রহ নিয়ে যাচ্ছেন, গরম গরম বক্তব্য রাখছেন। কালকে শুভেন্দু অধিকারী তো এই অনুষ্ঠানে কার্যত ফাটিয়ে দিয়েছেন। একেবারে তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, 7ই ফেব্রুয়ারির ডেডলাইন ঘোষণা করে দিয়েছেন এবং ডেডলাইন ঘোষণা করে বলে দিয়েছেন 7ই ফেব্রুয়ারির পর যারা অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, তাদের ঠিকানা হবে সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলে, একেবারে সীমান্ত এলাকায় ছেড়ে দেওয়া হবে, নয় বাঘের পেটে নয় বাংলাদেশের পেটে, কোনো একটা পেটে তাদের যেতেই হবে। তিনি একেবারে বলে দিয়েছেন, এসআইআর ঘোষণা হওয়ার আগে 4 তারিখের আগে 48 ঘন্টা তিনি সময় বেঁধে দিয়েছিলেন, 48 ঘন্টার মধ্যে চলে যাও এবং না চলে গেলে সুন্দরবনের কোলে তোমাদের ছেড়ে দেওয়া হবে 7ই ফেব্রুয়ারির পর, তার ডেডলাইন ঘোষণা করে দিয়েছেন। এবং শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারি দেওয়ার আগে থেকেই এই বিরাটি অঞ্চল যেখানে আমরা বাস করি, যেখানে এই স্টুডিও, সেই বিরাটি, দুর্গানগর, নিউ ব্যারাকপুর, বিশরপাড়া, এই সমস্ত অঞ্চলে, ফতেল্লাপুর হচ্ছে এই সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ডেন, এখানে তারা থাকে। আরেকটি জায়গা আছে দমদমে, যার নাম হচ্ছে সাতক্ষীরা কলোনি, মতিঝিলের কাছে একটু দূরেই। এই সমস্ত জায়গাগুলো হচ্ছে ডেন, রেল লাইনের বস্তি, বিভিন্ন বস্তি অঞ্চল হচ্ছে এই বাংলাদেশি রোহিঙ্গাদের ক্যাম্প, কার্যত আশ্রয়স্থল, ডেন, ঠিকানা। এবং সেই সমস্ত জায়গা থেকে এরা পালাতে শুরু করে দিয়েছে। বহু বাড়ি আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন, এবিপি আনন্দ হোক বা TV9 হোক, রিপাবলিক হোক, এই সমস্ত চ্যানেলে আপনারা দেখেছেন যে কার্যত তারা পালাতে শুরু করে দিয়েছে। এবং এই পলায়ন, এই সমস্ত ঘটনা এসআইআরের পরই কিন্তু হচ্ছে। তারা বুঝে গেছে যে এ রাজ্যে আর থাকা যাবে না। তারা এ রাজ্য, এ দেশকে ভালোবাসে না, তারা শুধুমাত্র এখানে ইনকাম করতে আসে। এ দেশ হচ্ছে তাদের কাছে একটা ইকোনমিক প্ল্যাটফর্ম মাত্র। ভালোবাসা নেই। ভালোবাসা যে দেশে তারা বাসিন্দা, যেখানে তাদের ঘর বাড়ি আছে, তাদের জন্যই। হিন্দুদের ব্যাপারটা আলাদা, তারা ওখান থেকে অত্যাচারিত, নিপীড়িত হয়ে এখানে এসেছে, তারা এখানে স্থায়ীভাবে বাস করছে। বাংলাদেশের সঙ্গে তাদের কোনো কার্যত সম্পর্কই নেই, যাই না তারা ওখানে। ভুলেই গেছে তারা যে তারা বাংলাদেশে ছিল, এটা তারা দুঃস্বপ্ন মনে করে বাংলাদেশ পর্বটাকে। তারা এই দেশটাকে ভালোবাসেন, অখণ্ড ভারতবর্ষের সন্তান। তারা আসতে পারেননি কোনো কারণে, এখন তারা আসছেন, বুঝতে পেরেছেন দের আয় দুরুস্ত আয়, তাদের জন্য কোনো সমস্যা নেই। তাদের জন্য সিএ ক্যাম্প হচ্ছে, অনেকে তারাও আতঙ্কিত বোধ করছেন। আমি আজকে খবর নিচ্ছিলাম, আমাদের বাড়িতে যিনি কাজ করেন তিনি বলছেন যে তার এলাকার অনেক বাংলাদেশি হিন্দুরাও কিন্তু পালাচ্ছে। এটাও কিন্তু বাস্তব, আপনাদেরকে মেনে নিতে হবে। যারা রাজনৈতিক দলের সদস্য আছেন, কর্মী আছেন, তাদের অভয়বাণী দিতে হবে। এ কথা বলেছেন বিজেপির অনেক বর্ষিয়ান নেতারা, বলছেন। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই সমস্ত হিন্দুদের আশ্বস্ত করতে হবে, তোমরা যেও না, তোমরা ভয় পেও না, তোমাদের কোনো সমস্যা নেই। সিএ ক্যাম্পের বিষয়টা জোর দিয়ে বলতে হবে। পাশাপাশি অবশ্যই বলবো, এই ধরনের যারা অনুষ্ঠান করছেন তাদের হাত শক্ত করুন, কারণ এরাই হচ্ছেন 26-এর অন্যতম কাণ্ডারি, যারা হিন্দু ভোটকে কনসলিডেট করতে সাহায্য করছেন। আপাতত বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ করছি। ফের কাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকন প্রেস করে দিন। আর মাত্র আমরা 8-9 হাজার সদস্য বা সাবস্ক্রাইবার তার দূরত্ব রয়েছে। আমরা 90-91 হাজার দর্শক সংখ্যা প্রায় ছুঁয়ে ফেলেছি এই সময়টাতে দাঁড়িয়ে, নভেম্বর মাসের একেবারে প্রথম দিকে। 1 লাখ হলে একটা
আমরা 1 লাখি ক্লাবেই ঢুকবো। আমাদের সিলভার প্লে বাটন আসবে, শুধুমাত্র আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়, এবং সেটা আমি আপনাদেরকেই উৎসর্গ করব দর্শক। তাই প্লিজ সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকন প্রেস করে দিন, যাতে ভিডিওর নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, হয়তো অন্য কোনো অতিথির বিষয়ে কথা হবে বা অতিথির সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফের দেখা হচ্ছে।